আচ্ছা, তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা প্রথমে হোম ট্যাবটা নিয়ে কাজ শুরু করব। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা হোম ট্যাব নিয়ে যদি কাজ করি, এখানে দেখেন প্রথমে যে গ্রুপটা আছে এটা হচ্ছে আমাদের ক্লিপবোর্ডস গ্রুপ। ঠিক আছে? প্রথম গ্রুপটা হচ্ছে আমাদের কি ক্লিপবোর্ডস গ্রুপ। ঠিক আছে? এই গ্রুপটা। তো এখানে কিছু জিনিস, একটা হচ্ছে কার্ড, কপি, পেস্ট, এই তিনটা জিনিস আমরা আগে দেখছি না? ঠিক আছে? যদি প্রথমে আমরা কার্টের কথা বলি, কার্টের শর্টকাটটা কি আমরা কন্ট্রোল এক্স। ঠিক আছে? কাট মানে কি এক জায়গা থেকে কাট করে মানে সরাই নিয়ে অন্য জায়গায় রাখবে। ঠিক আছে? এরপর আমরা কি দেখছিলাম কপি, তাই না? কপি শর্টকাটটা কি কন্ট্রোল প্লাস সি। ঠিক আছে? এটা হচ্ছে কি মানে এখানেও থাকবে অন্য জায়গায়ও থাকবে, মানে ডুপ্লিকেট করা একটা জিনিস। ঠিক আছে? কপি করে নেওয়া। আর যেহেতু আমরা কাট করবো কপি করবো যেটাই করবো আমাদেরকে অবশ্যই কি করতে হয়, পেস্ট করতে হয়, মানে রাখতে হয় কোথায়। পেস্টের শর্টকাটটা কি কন্ট্রোল প্লাস ই। ঠিক আছে? এটা হচ্ছে কি পেস্টের শর্টকাট। আচ্ছা, তো আমরা যদি একটা জিনিস দেখি, যেমন ধরেন আমি এখানে হোমটাকে কাট করবো, তাই না? তাহলে আমি হচ্ছে কি ইচ্ছা করলে এখানেও কাট করতে পারি অথবা শর্টকাট ইউজ করতে পারি কন্ট্রোল এক্স। তাহলে দেখেন এটা কাট হয়ে গেছে। আর এখানে যদি আমি পেস্ট করতে চাই তাহলে কি ইউজ করবো কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেছে। বুঝেছে? তো এগুলো আমরা ইউজ করবো। আর আরেকটা জিনিস আমরা দেখছিলাম সেটা হচ্ছে কি আনডু, মানে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া। তা ওটার জন্য আমরা কি ইউজ করি কন্ট্রোল জেড। ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের এই কমান্ডগুলো মাথায় রাখতে হবে। আমরা পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য কি ইউজ করবো কন্ট্রোল জেড। যেমন এটাকে যদি আমি এখান থেকে কপি করলাম, ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আসে এটাকে আমি যদি পেস্ট করলাম, এটা এখানে আসছে। এখন আমি চাচ্ছি যে এটা না, আমার আগে যেভাবে ছিল ওইভাবেই ঠিক আছে। তাহলে আমি কি করবো কন্ট্রোল জেড। তাহলে দেখেন এটা আগের অবস্থা চলে গেছে না? ঠিক আছে? কন্ট্রোল জেড যে শুধু একবার হবে এমন না, আপনি যত পিছনে যাইতেছেন ততবার দিতে পারবেন। ঠিক আছে? দেখেন ততবার পিছনে দেওয়া যায়। ঠিক আছে? এখন ধরুন কিছুটা অংশ আপনার পিছনে চলে গেছে মানে আনডু হয়ে গেছে, এখন আবার পুনরায় সামনে আসতে হলে কি করবেন কন্ট্রোল ওয়াই রিডু। ঠিক আছে? তো রিডু কমান্ডটা হচ্ছে কি কন্ট্রোল প্লাস ওয়াই। বুঝেছে? আচ্ছা, তো এটা গেল। এই তিনটা জিনিস এখানে বলছে। এরপর দেখেন ফরম্যাট প্রিন্টার। আচ্ছা, ফরম্যাট প্রিন্টার আমরা একটু পরে আসি, আপাতত আমরা এখানে লিখে রাখি ফরম্যাট প্রিন্টার যেটা। ঠিক আছে? ফরম্যাট প্রিন্টার যেটা, এটাকে যদি আমরা একটু পরে আসি, সেটা হচ্ছে কি করা যায় এখানে, বা এখনই দেখাই আমি। আচ্ছা, হ্যালো বাংলাদেশ, এটার মধ্যে আমি একটু কিছু, আচ্ছা দেখেন এই জিনিসটার মধ্যে আমি নর্মাল একটা ডিজাইন করলাম, তাই না? বা ধরেন আপনাকে কোনো একজন লোকে আপনাকে একটা ডিজাইন করে সে পাঠাইলো ওয়ার্ডে। ঠিক আছে? করে বললো যে আমার বাকি 10টা পেজ আছে, তুমি এগুলাকে সেম একই রকম ডিজাইনে করে দাও। এখন সে এখানে কি কি ডিজাইন করছে আমি কি জানি? জানি না। ঠিক আছে? ধরেন এই প্রথম লাইনটা একটা লাইনে কিন্তু আমরা বলতে পারি, এখন অনেকগুলো লাইন হতে পারে বা তার অনেক পেজ হতে পারে। তো ওইখানে সে কি কি কাজ করছে এটা তো আমি নাও জানতে পারি। এরপর ধরেন আপনি এক সপ্তাহে কি কাজ করছেন, এখন কি আপনি ওটা মনে থাকবে? না। তো এই জিনিসটা ধরেন এই সেম এখানে যে ডিজাইনটা করা হয়েছে সেম ডিজাইনটা আপনার হোমের মধ্যেও চাই। তাহলে এখন কি করবো আমরা? ঠিক আছে? তাহলে আমরা কি করবো, প্রথমত এটাকে সিলেক্ট করবো। ঠিক আছে? সিলেক্ট করার পরে এখানে দেখেন ফরম্যাট যে পেইন্টার আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম। এখন কার্সরটা আমার কিসের মতো হয়ে গেছে, একটা ব্রাশের মতো। এই ব্রাশটা আমি যেটার উপর দিয়ে নিব ওইটা সেম একই জিনিস হয়ে যাবে। ঠিক আছে? দেখেন সেম ডিজাইন হয়ে গেছে না? এটাই। ঠিক আছে? এই জিনিসটার কাজটা হচ্ছে কি ফরম্যাট পেইন্টার যেটা এটার কাজ। বুঝাচ্ছে? আচ্ছা, এরপরে যাই আমরা। ধরেন একটা কাজ করি, এখানে কিছু লেখা নেই, সরাই নিই। আমি কিছু লেখা নিই। আচ্ছা দেখেন, তো এখানে আমি চাচ্ছি যে কিছু কিছু জায়গায় মানে অনেক জায়গায় আমি কিছু জায়গার মধ্যে ফরম্যাট পেইন্টার লেখাটাকে কপি করে বসাবো। ঠিক আছে? আবার চাচ্ছি কিছু জায়গায় হোম বসবে, আবার কিছু জায়গায় ক্লিপ বোর্ডস লেখাটা বসবে, এই এতগুলো লেখার ভিতরে। বুঝছি? এখানে আমার অনেকগুলো লেখা না? এগুলোর কোনো অংশে মানে ধরেন এখান দিয়ে আমি চাচ্ছি কি একবার বসবে ফরম্যাট প্রিন্টার, আবার বসবে
যে হোম লেখাটা আবার বসবে ক্লিপবোর্ডস লেখাটা, ঠিক আছে। তো এই জিনিসটা করার জন্য এখন আমি একবার কপি আবার পেস্ট আবার কপি আবার পেস্ট, যেমন এখানে ধরুন আমি এটা কপি করলাম, তো এখানে পেস্ট করলাম, এটা বসে গেল, ঠিক আছে। এই ফরম্যাট প্রিন্টার লেখাটা বসছে না, ঠিক আছে। তো এখন ধরেন এখানে আবার আমার প্রয়োজন হচ্ছে হোম লেখাটা বসানো, তাহলে এটাকে আমি কপি করলাম, কপি করার পরে এটাকে আমি এখানে পেস্ট করলাম। এখন পরবর্তীতে এখানে কি আবার আমি ফরম্যাট প্রিন্টারটাকে পাবো না, আমাকে আবার কপি করতে হবে, ঠিক আছে। তো এটা একটা হেজিটেশন না, একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো আমরা এটা না করে আমরা যদি জিনিসটা এমন হয় যে আমি সবগুলো কপি করে এক জায়গায় জমায় রাখবো, এরপর যেটা যেটা শুধুমাত্র যেখানে যেখানে প্রয়োজন ক্লিক করে করে এগুলো বসে যাবো, তাহলে এটা আরো ইজি হয় না, ঠিক আছে। তো এটা করার জন্য এখানে দেখেন ক্লিপবোর্ডস এর পাশে এখানে একটা অ্যারো আছে, ঠিক আছে। তো আমরা এই অ্যারোটা এখানে ইনেবল করি, করার পরে আচ্ছা আমি কয়েকদিন পরে নেট আসে, এখন ডিস্টার্ব শুরু হয়ে গেছে। আচ্ছা, তো ধরেন এখানে আমার কি কি প্রয়োজন, আমার প্রথমে প্রয়োজন হচ্ছে কি ফরম্যাট প্রিন্টার। এখন যদি এটাকে আমি কপি করি, দেখেন এটা এখানে চলে আসছে, ঠিক আছে। এরপর হচ্ছে আমার কি প্রয়োজন, হোম প্রয়োজন। তো এটাকে আমার কপি করা দরকার, তাহলে এখানে আমি কপি ক্লিক করলে বা কপি কন্ট্রোল সি দিলে কপি এখানে চলে আসছে, ঠিক আছে। এরপর ধরেন এই অংশটুকু আমার প্রয়োজন বা শুধু লেখাটা প্রয়োজন, তাহলে এটাকে আমি কপি করলাম, চলে আসছে, ঠিক আছে। এখন আমার যেখানে ধরেন প্রথমে প্রয়োজন এখানে আমার ফরম্যাট প্রিন্টারটা বসানো, আমি ক্লিক করলাম, ফরম্যাট প্রিন্টারটা বসে গেছে, ঠিক আছে। এরপর ধরেন এটা মাঝখানে আমার প্রয়োজন কি হোম লেখাটা বসানো, তাহলে আমি হোমে ক্লিক করি, হোমটা বসে গেছে, ঠিক আছে, বসছে না, ঠিক আছে। তো এখন যেখানে যেখানে প্রয়োজন আমি শুধু কার্সর নিব আর এবার ক্লিক করবো, এটা বসে যাচ্ছে, বুঝেছে। তো এটিএম মূলত একটু মানে সহজ জিনিস, আর এগুলো যদি আপনি ক্লিয়ার করতে চান তাহলে ক্লিয়ার অল, অথবা সবগুলো একসাথে পেস্ট করতে চাইলে পেস্ট অল, ঠিক আছে। এটা আমি ক্লোজ করে দিই, এটা হচ্ছে কি আমাদের ক্লিপবোর্ডস এর কাজ, ঠিক আছে। আর এখানে আমরা আরেকটা শর্টকাট, যদি আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করতে চাই, কারণ এখানে যা আছে আমি সব কিছুকে একসাথে সিলেক্ট করবো, তাহলে কন্ট্রোল এ সিলেক্ট অল, এর শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল প্লাস এ, বুঝেছে। তো আপনারা এই জিনিসটা একটু প্র্যাকটিস করে নেন। প্র্যাকটিস করে নেন কয়েকটা। আচ্ছা, এটা হলো আমাদের কি ক্লিপ। এরপর যদি আমরা দেখি ফন্ট গ্রুপটা আমাদের, ঠিক আছে। তো ফন্ট গ্রুপের শুরুতে আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে বোল্ড করা, ঠিক আছে। এখন বোল্ডটা কি, ধরেন এখানে আমি একটা লেখা লিখলাম যে হ্যালো বাংলাদেশ, ঠিক আছে। তো এই লেখাটাকে যদি আমি মোটা করতে চাই, মানে এটা মোটা, ঠিক আছে, যে মোটা করাটাকে বলা হয় বোল্ড। তো মোটা করার জন্য প্রথম শর্ত হচ্ছে আমাদের কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার সাথে সাথে দেখবেন এখানে বড় ওপেন হয়, আপনি এখানে যে অপশনগুলো পাবেন সেম অপশনগুলো এখানেও পাওয়া যায় কিন্তু, ঠিক আছে, এখানেও পাচ্ছি আমরা, তাই না। তো আপাতত আমরা এটা ইউজ করি, এটা আমরা পরে ইউজ করি, ঠিক আছে। এখান থেকে দেখেন এই বি, এই বিতে ক্লিক করলাম, তাহলে এটা বোল্ড হয়ে গেছে, বুঝেছে। আর এই বোল্ড করার একটা শর্টকাট আছে কিন্তু, সেটা হচ্ছে কি কন্ট্রোল প্লাস বি, ঠিক আছে। তো বোল্ড আর পরে যেটা আছে এটা হচ্ছে আমাদের ইতালি, ঠিক আছে। ইতালিক, ইতালিক বলতে দেখেন এটা কি আই চিহ্নটা কিন্তু কি একটু বাঁকা করে দেওয়া আছে, ঠিক আছে। মানে লেখাগুলোকে কি করবে সে বাঁকা করবে, যেমন এটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে আমি ইতালিকে ক্লিক করি, তাহলে দেখেন এটা এখন কি হয়ে গেছে বাঁকা হয়ে গেছে, ঠিক আছে। আর ইতালিকের শর্টকাটটা হচ্ছে কি কন্ট্রোল প্লাস আই, ঠিক আছে। আবার যে সেম যেভাবে আমরা অ্যাড করি এটাকে সেম একইভাবে এটাকে আমরা রিমুভ করব, যেমন কন্ট্রোল আই দিলে ইটালিকটা আবার কি হয়ে গেছে সরে গেছে, ঠিক আছে। আবার বোল্ড যদি আমি সরাতে চাই তাহলে কন্ট্রোল পি যদি আমি দিই তাহলে বোল্ডটা আবার কি হয়ে গেছে সরে গেছে, ঠিক আছে। মানে যেভাবে অ্যাড করব সেম একইভাবে রিমুভ করব, ক্লিয়ার। কারণ এই ক্লিক করলে প্রথম ক্লিকে এটা অ্যাড হচ্ছে, তাই না। এখন দেখেন অ্যাড হচ্ছে যেটা বোঝা গেছে, আবার যদি আমি ক্লিক করি তাহলে এটা সরে গেছে, ক্লিয়ার। এরপর হচ্ছে আপনি যদি আন্ডারলাইন করতে চান, আন্ডারলাইন, ঠিক আছে। আন্ডারলাইন বলতে আমরা কি বুঝাই, কোনো কিছু নিচে একটা দাগ দেওয়া, ঠিক আছে। তো সেম একই রকম, কারণ আমি এখানে আন্ডারলাইন করবো তাহলে এটা নিচে ইউ, ঠিক আছে। এটাতে ক্লিক করলে একটা আন্ডারলাইন হয়ে গেছে,
এরপর যদি আপনি অ্যারোতে ক্লিক করেন, এখানে যে পাশে অ্যারোটা আছে, ঠিক আছে, এখানে দেখেন সিঙ্গেল আন্ডারলাইন, ডাবল আন্ডারলাইন, এরপর একটু মোটা আন্ডারলাইন বা ডট ডট আকার আন্ডারলাইন, ড্যাশ এ, ঠিক আছে, এখানে অনেকগুলো আছে। এরপর যদি আপনি এগুলো ছাড়া কোনো কালার চেঞ্জ করতে চান তাহলে কালারও আছে, বিভিন্ন কালারে আন্ডারলাইনটা দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে আন্ডারলাইন দেওয়ার নিয়ম। আর আন্ডারলাইনের শর্টকাটটা কি হবে তাহলে? কন্ট্রোল প্লাস ইউ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন ধরুন এখানে আমি এই আন্ডারলাইনটা যদি রিমুভ করে দিই, সরাই দিয়েছে, তাহলে এটা সরে গেল, ঠিক আছে। তো আমরা ডট ডট ইউজ করি না, মানে ড্যাশ শূন্যস্থান করলাম, তাহলে এটা কিভাবে হয়? কারণ হ্যালো বাংলাদেশ, তারপর আমি লিখলাম আই এম ফ্রম, তারপর হচ্ছে ধরুন একটা ডট ডট, ঠিক আছে। হ্যাঁ, ডট ডট চাচ্ছি আমি, তাহলে এখানে কি করতে পারি? আমি এই আন্ডারলাইন থেকে, অ্যারো থেকে ধরুন আমার ডট ডট প্রয়োজন এটা, এরপর এখানে আমরা স্পেস বা স্পেস না ট্যাব দিতে পারি, ঠিক আছে। ট্যাব দিলে মানে ট্যাব হচ্ছে চারটা স্পেস নিয়ে হয় একটা ট্যাব, ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি হচ্ছে এটা, ঠিক আছে। এরপর একটা স্পেস দিয়ে আমি ধর আন্ডারলাইনটা সরাই, এখানে ডট বলে দিই, ঠিক আছে, মানে ডটের ভিতর থেকে আন্ডারলাইনটা সরে যাবে, ঠিক আছে। তাহলে একটা শূন্যস্থান হয়ে গেছে না আমার ইজিলি, ঠিক আছে। এইভাবে আমরা শূন্যস্থানগুলা করতে পারি আন্ডারলাইনের সাহায্যে। আচ্ছা, তো কি কি গেল আমাদের? বোল্ড গেল, ইটালিক গেল, আন্ডারলাইন গেল। এরপরে নরমালি আমরা যদি দেখি, আমরা যেমন বিভিন্ন পণ্য যখন আমরা কিনতে যাই দোকান থেকে বা অনলাইন থেকে, তখন আমরা দেখি না, ধরুন আগে ছিল 500 টাকা, এখন হয়ে গেছে কত টাকা? 300 টাকা। তাহলে 500 টাকাটা কিরকম থাকে? কাটা থাকে না, ঠিক আছে। তো এটা কাটি দেওয়ার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্টের পর এখানে দেখেন এবিসিডি দ্বারা কেটে দিচ্ছি, আমরা এটাতে ক্লিক করলাম, তাহলে এটা কেটে গেল, ঠিক আছে। এরপর যদি এটাকে আমরা একটু নিচে নামাই দিতে চাই, মানে স্বাভাবিক লেখা একটু নিচে নামাই দিতে চাই, তাহলে এখানে, ঠিক আছে, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট বলে, সাবস্ক্রিপ্ট দিলাম, এটা কেটে গেল, ঠিক আছে। সাবস্ক্রিপ্ট দিলে এটা নিচে চলে গেল, ঠিক আছে। এরপর আমরা বিভিন্ন ম্যাথ ফর্মুলা লিখি না, ধরেন হচ্ছে আপনার a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে। তো এটার জন্য আমরা কি করি? টুটা কোথায় থাকে? উপরে না? তাহলে টুটাকে উপরে নেওয়ার জন্য আমরা কি করব? প্রথমে টুটাকে সিলেক্ট করব, এরপর দেখেন এখানে সুপার স্ক্রিপ্ট আছে, ঠিক আছে। আমরা এটার মধ্যে ক্লিক করলাম, তাহলে দেখেন টুটা এখন কি হয়ে গেছে? স্কয়ার আকারে রূপান্তর হয়ে গেছে না? এরপর সেম এটাকে আমরা এর উপরে দিলাম, তাহলে ইজিলি এখন a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেল না? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এর হচ্ছে সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে। তো এগুলো শর্টকাট আমরা বলতেছি না, কারণ এগুলো ব্যবহার একদম কম, নরমালি কয়েকবার ব্যবহার হয়, তো ওই ক্ষেত্রে আমাদের শর্টকাটটা লাগে না, আমরা ম্যানুয়ালি ব্যবহার করতে ইজিলি পছন্দ করি, ঠিক আছে। কারণ এটা শর্টকাটটা আপনি, শর্টকাটগুলো আমাদের কখন মনে থাকবে? যখন বারবার ব্যবহার হবে তখন, ঠিক আছে। এমনিতে পড়ে মুখস্থ করে কিন্তু বেশি দিন মনে রাখা যায় না, এই কারণে এগুলো শর্টকাটটা আমি বললামও না। যদি কোনো কিছু শর্টকাট জানতে হয় আপনি কার্সরটা নেন, তাহলে দেখেন এখানে শর্টকাটটা বলে দিচ্ছে, ঠিক আছে। তার মানে এখানে কন্ট্রোল, তারপর হচ্ছে প্লাস, আবার ইকুয়াল চিহ্ন যদি আপনি একসাথে দেন তাহলে এটা হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি করে আমাদের এই জিনিসগুলো গেল। এরপর ধরুন আপনি চাচ্ছেন যে এখানে যে লেখাটা লিখছেন, যে ফন্টে লিখছেন, ঠিক আছে, এই ফন্ট স্টাইলটা চেঞ্জ করবেন, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন? এই যে লেখা আছে ফন্টটা চেঞ্জ করে ফেলবেন, তাহলে এখানে ধরুন এটাকে পুরোটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এরপর এখানে দেখেন, এখানে এই যে অ্যারোটা আছে, এখানে অনেকগুলো ফন্ট আছে, ঠিক আছে। এখন আপনি যে ফন্টটা রাখতেছেন, ধরুন আমি এই ফন্টটা রাখবো নাকি এটা, আপনার যেটা ভালো লাগে, ঠিক আছে, আপনি একটা একটা করে দেখতে পারেন, এখানে অনেকগুলো ফন্ট আছে, ঠিক আছে। আমরা যত দেখি এখানে দেখেন কত অনেক ফন্ট, আপনার যেটা ভালো লাগে, ঠিক আছে। আমরা যদি এই নিচে এই একটা আছে, এই একটা, এই একটা, ঠিক আছে। তা আপনার এখান থেকে যে ফন্টটা ভালো লাগে আপনি ওই ফন্টটা এখানে নিতে পারেন, ঠিক আছে, দেখে দেখে। তারপর আমি এই ফন্টটা নিলাম, ঠিক আছে। তাহলে দেখেন একটা ফন্ট চেঞ্জ হয়ে গেল না? তাহলে আমরা ইজিলি ফন্টও চেঞ্জ করতে পারি। এর পাশাপাশি এটা হচ্ছে কি ফন্ট চেঞ্জ, এরপর হচ্ছে ফন্ট সাইজ, যদি আমরা বলি মানে লেখার আকারটা, যেমন এটা অনেক ছোট না, ঠিক আছে, তো এই আকারটা যদি আপনি বড় করতে চান তাহলে দেখেন এখানে একটা হচ্ছে এই বড়, আর একটা হচ্ছে কি ছোট, আপনি যদি এটাতে ক্লিক করেন প্রতিবার একটু একটু করে সে বড় করবে, ঠিক আছে। আপনি যত বড় চান এখান থেকে ক্লিক করে বড় করতে পারেন, এটা কিন্তু অনেক বড় হয়ে নিচে গেছে। এরপর ছোট করতে হলে এখান থেকে আপনি
ছোট করতে পারেন, বুঝেছে? তার মানে এটা হচ্ছে কি ছোট করা, এটা হচ্ছে কি বড় করা। আর আপনি এভাবে এক ধাপ এক ধাপ করে না করে যদি আপনি চান একবারে করতে, ঠিক আছে, তাহলে আপনি এখানে অ্যারোতে দেখেন এখানে ফন্ট সাইজ গুলা বলা আছে, ঠিক আছে, 8, 9, 10, 12, 16 আপনি কোন সাইজে রাখতে চান আপনি এটাকে বলে দিতে পারেন। ক্লিয়ার? ধরেন এখান থেকে আপনার প্রয়োজন হচ্ছে, এখন ধরেন আপনি চাচ্ছেন 21 নাম্বার যে ফন্ট সাইজটা আপনি এই ফন্ট সাইজে রাখবেন, তাই না? এখন এখানে কি 21 আছে ফন্ট সাইজ? তাহলে আপনাকে কি করতে হবে, আপনি এখানে লিখে দেন যে 21, ঠিক আছে, লিখে এন্টার দেন, তাহলে এটা 21 ফন্ট সাইজে হয়ে গেছে, বুঝেছে? তাহলে ইজিলি এভাবে আমরা কি করতে পারি, ফন্ট সাইজটাও চেঞ্জ করতে পারি। তো এই জিনিসগুলো একটু দেখেন এখন। আচ্ছা, এগুলো তো হয়েছে না, এরপর হচ্ছে আচ্ছা, তো এখন ধরেন আমি এখানে আরো কিছু লেখা লিখি, লেখা যায় বলেন? আচ্ছা, তো ধরেন আমি এতটুকু লেখা লিখলাম, এখন চাচ্ছি এখানের মধ্যে আমি যেটা করতে, এই লেখার যে কালারটা, এই কালারটাকে আমি চেঞ্জ করে দিতে চাচ্ছি, ঠিক আছে, লেখার কালারটা, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, টেক্সট কালার, ঠিক আছে। তো লেখার কালারটাকে যদি আমি চেঞ্জ করতে যাই তাহলে আমি কি করব, যতটুকু কালার চেঞ্জ করতে চাই ততটুকুকে সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার পর এখানে দেখেন ই নামক একটা অপশন আছে, এরপর যদি আমি অ্যারোতে যাই এখানে অনেকগুলো কালার অপশন আছে, ঠিক আছে। তো আপনি যেটা ইচ্ছে এটা দিতে পারেন, কারণ এখানে আমি আপাতত রেড রাখলাম, বা যেটা আপনার ভালো লাগে, ঠিক আছে, এই কালারটা রাখবেন। এগুলো ছাড়া যদি আপনার আরো কালার প্রয়োজন আপনি এখান থেকে কাস্টম কালার সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে, নিয়ে আমি ওকে দিলাম, তাহলে দেখেন এই কালারটা আসছে, ঠিক আছে। এরপর হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, মানে 2 থেকে 3টা কালারকে যদি আমি একসাথে করে দিতে চাই তাহলে এখানে আমরা গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করতে পারি, ঠিক আছে, কারণ এই একটা নরমালি এগুলো আমরা বুঝি না। গ্রেডিয়েন্ট আমরা যখন বক্সের ভিতরে ইউজ করব গ্রেডিয়েন্ট কালারটা তখন আমরা আরো ভালোভাবে বুঝি, ঠিক আছে। আপাতত আমরা টেক্সটের ভিতরে এখানে যে কালারগুলো আছে এগুলোর বেশি কালার আমাদের প্রয়োজন হয় না, আমরা আপাতত এগুলাই দেখব, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তাহলে আমরা একটা লেখাকে কিভাবে কালার করতে পারি এটা পারি, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে ধরুন আপনি একটা লেখাকে হাইলাইট করবেন, হাইলাইট তো আমরা বুঝি, ঠিক আছে, ওই আমরা যেমন হাইলাইট মার্কাতে হাইলাইট করি না, তো ধরেন এতটুকুকে আমি হাইলাইট করতে চাচ্ছি, তাহলে এতটুকু আমি সিলেক্ট করব, এরপর দেখেন এ বি যে পেন্সিলটা আছে এখান থেকে, এখানে তারা নির্দিষ্ট কিছু হাইলাইট কালার দিয়ে দিয়েছে, কারণ এগুলো দিয়ে আমি হাইলাইট করতে চাচ্ছি, ঠিক আছে, তারা এই কালারটা ইউজ করলাম বা হলুদ, ঠিক আছে। আপনার যেটা ভালো লাগে আপনি ওই কালারটা দিয়ে হাইলাইট করতে পারেন, আমি আপাতত এই কালারটা দিয়ে হাইলাইট করলাম, ঠিক আছে। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার না, এটা হচ্ছে কি হাইলাইট কালার, মার্ক করে না আমরা নির্দিষ্ট অংশকে, ধরুন পড়ার মধ্যে ইম্পর্টেন্ট তখন আমরা কালার করে মার্ক করি, এটা হচ্ছে ওই হাইলাইট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে আমরা ধরেন আচ্ছা এখানে সেম লেখাটা ধরেন, এরপর আমি কি করা যায়, আচ্ছা, তো ধরেন এতক্ষণ পর্যন্ত আমি এখানে ডিজাইন ডিজাইন যা করলাম, ঠিক আছে, তো দিন শেষে মনে হচ্ছে আমার যা না এইগুলো আমার কিছুই দরকার না, আমি একদম প্রথমে নর্মাল লেখাটা নিলে ডিফল্ট ভাবে যেটা থাকে ওইটাই আমার বেস্ট, তাই না? তো আমি চাচ্ছি সবগুলোকে একসাথে রিমুভ করতে, যেমন এগুলোকে এখন সবগুলোকে আমার সরাইতে হলে কি করতে হবে, প্রথমে সিলেক্ট করতে হবে, এরপর এখান থেকে যে সরাইতে হবে, এরপর এটা থেকে কালার ঠিক করতে হবে, তাই না? অনেক ঝামেলা না? তো আমি এতটুকু না করে আমরা কি করতে পারি এখন, যে যতটুকু প্রয়োজন, ঠিক আছে, ধরেন এতটুকু আমি সিলেক্ট করলাম, কারণ এতটুকু আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। এটার ভিতরে আমার কোনো ডিজাইন দরকার নেই, আমি ডিফল্ট ভাবে যেটা ছিল এটা, তাহলে এর সাথে দেখেন একটা রাবার, ঠিক আছে, এটাকে বলা হয় ইরেজ বা ক্লিয়ার অল ফরম্যাটিং, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করে দিলাম, এখন দেখেন ডিফল্ট ভাবে যেটা ওইটাই চলে আসছে, কিন্তু নরমালি ফন্ট সাইজ ডিফল্ট ভাবে 11 থাকে, সে 11 নিয়ে নিছে, ঠিক আছে। এখানে যতগুলো আমি ডিজাইন করছি সবগুলা বাদ দিয়ে দিছি, ক্লিয়ার। এটা হচ্ছে ফরম্যাট গুলো চেঞ্জ করা। এরপরে যেমন এখানে অনেকগুলো লেখা আছে, আমি একটু ফন্ট সাইজটা বাড়াই নি, আচ্ছা ফুল
স্ট্যাক ডেভেলপমেন্ট, যেটা আমি এটাকে সবগুলো ছোট হাতে লিখি। আচ্ছা, এখানে খেয়াল করেন, আমি চাচ্ছি যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, ঠিক আছে? এখানে আমার সব পুরো লেখাটা কি থাকবে, ছোট হাতে থাকবে, তাই না? এখানে এখন প্রথম অক্ষরটা বড় হাতের আছে, তো এগুলো আমি সবগুলো চাচ্ছি ছোট হাতের হবে। তাহলে দেখেন এখানে দুইটা এ যেটা আছে, এখান থেকে লোয়ার কেস যেটা, ঠিক আছে? লোয়ার কেস বলতে সবগুলো কোন হাতের বোঝায়, ছোট হাতে। আমি লোয়ার কেস করে দিলাম, দেখেন এখন সবগুলো কি হয়ে গেছে, ছোট হাতে। তার মানে এখন আমরা যদি কখনো ভুল হয়ে ছোট হাতের বড় হাতের হয়েও যায়, তাহলে আমাকে আর কেটে ঠিক করতে হবে না, আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। এরপর ধরুন আপনি চাচ্ছেন সবগুলো বড় হাতের, ঠিক আছে? ফুল স্ট্যাক ডেভেলপারের এই লেখাটার মানে সবগুলা লেটার বড় হাতের হবে, তাহলে এখান থেকে আপনি কি করবেন, আপার কেস দিয়ে দিবেন। তাহলে দেখেন সবগুলাই বড় হাতের। এরপর ক্যাপিটালাইজ, মানে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর যদি আপনি বড় হাতে চান, তাহলে কি করে দিবেন, এখান থেকে ক্যাপিটালাইজ, ঠিক আছে? ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, তাহলে দেখেন প্রতিটা মানে ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের। আর সেন্টেন্স কেস হচ্ছে মানে সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের। আর টগল কেস যেটা, ওটা হচ্ছে প্রথম অক্ষর ছোট হাতের, বাকি পরের অক্ষরগুলো বড় হাতের, ঠিক আছে? তো টগল কেসটা নরমালি আমরা তেমন ব্যবহার করি না, বিশেষ প্রয়োজন ছাড়া। যেমন এখানে দেখেন প্রথম অক্ষর বড় ছোট হাতের, বাকিগুলা বড় হাতের, এটা হচ্ছে টগল কেস। তো আপাতত আমরা যেটাতে ইউজ করব, আমরা ক্যাপিটালাইজ, যেটা ক্যাপিটাল, ওইটা আমরা ইউজ করি, ঠিক আছে? তো এখানে আমরা কি কি দেখছি, প্রথমে টেক্সট, টেক্সট হাইলাইট, এরপর আমরা কি দেখছি, ক্লিয়ার অল ফরম্যাটিং, ঠিক আছে? ক্লিয়ার অল ফরম্যাটিং মানে যতগুলো ফর্ম ডিজাইন আমি করলাম সবগুলা ক্লিয়ার। আর হচ্ছে কি আমরা বলতে পারি যে টেক্সট ট্রান্সফর্ম, বুঝেছে? টেক্সট ট্রান্সফর্ম বলতে আমরা কি কি বুঝাচ্ছি, ক্যাপিটালাইজ, তারপর হচ্ছে কি লোয়ার কেস, আপার কেস, সেন্টেন্স কেস, এরপর হচ্ছে কি টগল কেস, ঠিক আছে? তো এখানে আমরা কি কি দেখছি, প্রথম হচ্ছে আপার কেস, আপার কেস মানে সবগুলা কোন হাতের, বড় হাতের। এটা আমরা একটু আপার কেসে করে রাখি, তাহলে আর বুঝতে সুবিধা হবে, তাই না? আপার কেস লেখাটাকে আমরা আপার কেস করে রাখি। এরপর হচ্ছে কি লোয়ার কেস, সবগুলা ছোট হাতের, লোয়ার কেসটাকে আমরা লোয়ার কেস করে রাখি। হচ্ছে সেন্টেন্স কেস, সেন্টেন্স কেসে কি প্রথম অক্ষর মানে সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের। এরপর হচ্ছে কি ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড মানে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের। এরপর হচ্ছে কি টগল কেস, ঠিক আছে? এরকম, বুঝেছে? তাহলে এই জিনিসগুলো এখন আমরা বলবো না তো, না। এরপর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের লাস্ট যেটা ফন্টের মধ্যে, সেটা হচ্ছে টেক্সট ইফেক্ট, ঠিক আছে? লাস্ট অপশনটা হচ্ছে আমাদের কি টেক্সট ইফেক্ট। যদি আমাদের টেক্সট ইফেক্টটা একটু দেখি, ধরুন এই লেখাটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে এখানে দেখেন ইফেক্ট, ঠিক আছে? তো প্রথমে এখানে কিছু তাদের দেওয়া কিছু ইফেক্ট আছে, এগুলো চাইলে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? ধরুন তাদের এগুলো প্রয়োজন, আমরা এখান থেকে যদি কাস্টম দিতে তাহলে এখানে আউটলাইন মানে লেখার চারপাশে যে কালারটা, এই কালারটা আমরা দিতে পারি, ঠিক আছে? এরপর হচ্ছে শ্যাডো, ঠিক আছে? শ্যাডো বলতে ছায়া বোঝায় আর কি, আমরা এখান থেকে বিভিন্ন ছায়া দিতে পারি লেখার পিছনে, ঠিক আছে? এরপর হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা এগুলো একটু দেখতে পারেন। গ্লো, লেখাটাকে একটু গ্লো করা, ঠিক আছে? অনেক ধরনের অপশন আছে। এরপর হচ্ছে না, আচ্ছা নাম্বার ইসলাম দরকার নাই, শেষেরটা আমরা দেখতে পারি, ঠিক আছে? লেখাগুলো বিভিন্ন আপাতত আমি কি রাখি, গ্লোতে রাখি, ঠিক আছে? একটু গ্লো করে রাখি। আর যেটা করা যায় একটু শ্যাডো দিয়ে দিই, ঠিক আছে? বুঝেছে? তো এটা হচ্ছে আমাদের কি ফন্ট গ্রুপের ভিতরে কাজগুলো। তো আপনারা একটু দেখেন ফন্ট গ্রুপের ভিতরে এই কাজগুলো। আচ্ছা এই খেয়াল করেন, এগুলো কেটে দিতেছি। আচ্ছা, তো এবার আমরা যেটাতে আসতেছি, আমাদের ফন্ট গ্রুপের কাজও শেষ, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কি
প্যারাগ্রাফ, ঠিক আছে দেখা যায়। আচ্ছা, তো প্যারাগ্রাফের ভিতরে যদি আমরা এগুলা দেখি, প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইনমেন্ট, ঠিক আছে। তো টেক্সট অ্যালাইনমেন্ট বলতে যেটা বোঝায়, ধরুন আমি এখানে কিছু লেখা লিখলাম যে হ্যালো বাংলাদেশ, ঠিক আছে, এই লেখাটাকে আমি চাচ্ছি মাঝখানে রাখতে, ঠিক আছে। তাহলে আমি যখন এটাতে আছি, আমি এটাকে প্রথমে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করার পরে এখানে দেখেন এটা হচ্ছে কি সেন্টার, অ্যালাইন সেন্টার, যখন এটাতে ক্লিক করতেছি এটা কোথায় চলে আসছে, মাঝখানে, আর এই সেন্টার মাঝখানে চলে আসছে। এরপর যদি আমি রাইটে চাই, মানে একদম এই কর্নারে চাই, তাহলে হচ্ছে কি এটা রাইট, ঠিক আছে, অ্যালাইন রাইট দিলে আবার এই পাশে চলে গেল। আবার আমি লেফট আনতে চাইলে কি এটাতে দিলে এখানে চলে আসবে, বুঝেছে। তার মানে কি এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে সেন্টার, আর এটা হচ্ছে কি রাইট, ঠিক আছে, লেফট সেন্টার আর হচ্ছে কি রাইট। আর পরবর্তী যেটা আছে জাস্টিফাই, আমরা যদি এটা বোঝার জন্য যেটা করি, আমি কিছু লেখা আনি, এগুলার ফন্ট আমি আর্ট করে দিই, ঠিক আছে। আচ্ছা খেয়াল করুন এখানে আসছে লাইনটা, বা আর্টের জায়গায় আমি 10ই করি। তো খেয়াল করেন এই লেখাগুলা এই পাঁচটা কিন্তু একদম বরাবর শুরু হয়েছে, তাই না। শেষটা এরকম হয়েছে, শেষটা আঁকাবাঁকা, তাই না। এই কারণে জিনিসটা আমার অত সুন্দর লাগতেছে না। আমি চাচ্ছি কি শুরুটা একদম বরাবর হোক, শেষটা একদম কি বরাবর হোক, গ্যাপ গুলো প্রয়োজন হলে মাঝখানে নেয়, ঠিক আছে। এটার জন্য আমরা কি করব, পুরোটাকে সিলেক্ট করব, করার পর আমাদের এটাকে বলা হয় জাস্টিফাই, ঠিক আছে। আমরা এখানে ক্লিক করে দিলাম, এখন দেখেন এটা জাস্টিফাই হয়ে গেছে, মানে এটা যেরকম বরাবর শুরু হয়েছে এখানে শেষটাও একদম বরাবর হয়েছে, বুঝেছে। তাহলে এটা তো সুন্দর না আগের থেকে। তাহলে আমরা এখন এখানে কি কি পারি, একটা হচ্ছে এই পাঁচটা লেফট, এরপর সেন্টারে নিতে পারি, এরপর হচ্ছে কি রাইটে নিতে পারি, আর লেখাগুলোকে জাস্টিফাই করে রাখতে পারি, বুঝেছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এই যে প্রতিটা লাইনের মধ্যে যে গ্যাপটা, তাই না, ধরেন এই লাইনগুলোর মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটা যদি আমি কন্ট্রোল করতে চাই, এখানে দেখেন অ্যারো থেকে, তো এখানে প্রথম হচ্ছে 1.0, এরপর হচ্ছে 1.15, 1.52, ঠিক আছে। দেখেন গ্যাপগুলা কত বড়, ঠিক আছে। তো আমরা প্রতিটা লাইনের মধ্যে যে গ্যাপটা রাখতে চাই এটা হচ্ছে আমাদের বিষয়, ঠিক আছে। বেস্ট ওয়ে হচ্ছে আপনি 1.0 অথবা 1.15 এই দুইটার একটা সাইজ রাখেন, ঠিক আছে। এই দুটো হচ্ছে কি ডিফল্ট ভাবে বেস্ট, মানে গ্যাপটা। আর এখানে দেখেন দুইটা জিনিস অ্যাড করা, সেটা আমি একটু রিমুভ করি, মানে সে প্রতিটা প্যারার পরে, এখানে দেখেন একটা প্যারা, প্যারা তো বুঝি আমরা, ঠিক আছে। প্রতিটা প্যারার পরে সে নিজস্বভাবে কিছু মানে স্পেস অ্যাড করে, যেমন দেখেন প্রতিটা প্যারার পরে কিছু কিছু স্পেস আছে না, ঠিক আছে। তো এই স্পেসগুলো যদি আমরা মানে অ্যাড করতে চাই এখানে দিতে পারি, দেখেন অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, তার মানে এটা নিজেই একটা আফটার প্যারাগ্রাফ সে দিয়ে দিচ্ছে। আবার যদি ধরেন আপনার এই স্পেসটা প্রয়োজন নেই, তাহলে আপনি এখানে কি করতে পারেন, আপনি এখান থেকে সিলেক্ট করেন, এখানে সরাই দেন এটা, ঠিক আছে, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, দেখেন দেখেন কোনো গ্যাপ আছে না। এরপর ধরুন আপনি নিচের লাইনের উপরে একটু গ্যাপ চাচ্ছেন, ঠিক আছে, এটা হচ্ছে কি পূর্বে, আফটার হচ্ছে পরে, আর বিফোর হচ্ছে কি পূর্বে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এই অ্যারো থেকে এই বিফোর প্যারাগ্রাফ যেটা এটা অ্যাড করে দিতে পারি, অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ। তাহলে দেখেন এই লাইনটার উপরে কিন্তু প্যারাগ্রাফটা অ্যাড হয়েছে, ঠিক আছে, কিন্তু এই লাইনের মধ্যে কোনো কিছুই নেই, ঠিক আছে। তো এই জিনিসটা বুঝছেন তো, প্যারাগ্রাফ এবং লাইনের হাইটটা। এরপর হচ্ছে আমরা যদি কোনো কিছুতে ব্যাকগ্রাউন্ড রাখতে চাই, আচ্ছা এখানে যদি আমরা এটার নাম দিই, যেটা আমরা একটু আগে শিখলাম, সেটা হচ্ছে আমাদের কি লাইন হাইট, ঠিক আছে। লাইন হাইটটা আমরা কন্ট্রোল করতে পারি। এরপর হচ্ছে আমরা শ্যাডো বা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে অ্যাড করব, দেখেন আমি এতটুকু সিলেক্ট করলাম, এরপর এখান থেকে দেখেন কালারটা আমি একটা কালার বলে দিই, যে কালারটা আমার প্রয়োজন, ঠিক আছে, কারণ এই কালারটা বলে দিলাম। এখন দেখেন এটা হচ্ছে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালার, আর এখানে যেটা দেখছিলাম সেটা হচ্ছে কি মার্ক, হাইলাইট করা। এটা কিন্তু পার্থক্য বোঝার জন্য দেখেন আমি যদি এতটুকুর মধ্যে যদি হাইলাইট কালারটা অ্যাড করি, দেখেন লেখা যতটুকু ততটুকু সে হাইলাইট করছে, বাড়তেই করছে না। কিন্তু যদি আমি হাইলাইটটা রিমুভ করি,
হাইলাইটটা রিমুভ করে দিলাম এবং এখানে যদি আমি এখন ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাড করি, এটাকে আবার শ্যাডো কিন্তু বলা হয়, ঠিক আছে? শ্যাডো বলে, ব্যাকগ্রাউন্ড আমরা আপাতত ব্যাকগ্রাউন্ডে বলি, কারণ এখানে আমি দিয়ে দিই এটা। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা সে কি করছে, কন্টেন্ট মানে পুরো লাইনটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, কারণ এই লাইনটার পুরোটাই হচ্ছে কি তার ব্যাকগ্রাউন্ড, এই কারণে সে পুরোটার মধ্যেই নিছে, বুঝেছে? তাহলে আমরা ইজিলি এখন ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি ধরেন এই লাইনটা যেখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে, আমি এটার উপরে একটু গ্যাপ দিয়ে দিই, এখান থেকে ইচ্ছে করলে আমি কি দিতে পারি, গ্যাপ বিফোর গ্রাফ। তাহলে দেখেন একটু এখন গ্যাপ হয়ে গেছে উপরে, আগে কিন্তু অনেকটা দেখেন এখানে ব্যবধানটা দেখেন, আগে একদম লেগে গেছিল, ঠিক আছে? বুঝা যায় না? এটা দেখেন আগে একদম লেগে আছে না? আমি যদি একটু গ্যাপ করে দিই, যেমন এখান থেকে আমি সিলেক্ট করে B4 একটু যদি উপরে গ্যাপ করে দিই, ঠিক আছে? এখন দেখেন আগের থেকেও কি একটু সরে গেছে না? ঠিক আছে, কন্ট্রোল জেড দেখেন এখন বোঝা যাচ্ছে, কিন্তু কন্ট্রোল ওয়াই বা কন্ট্রোল জেড, ঠিক আছে? এটা রাখি। তো আমি চাচ্ছি এটা ঠিক আছে এখান থেকে, কিন্তু পরের লাইনটা একটু গ্যাপ মানে এদিকে আসি শুরু হবে, ঠিক আছে? তো এটার জন্য আমি কি করব, এই লাইনটাকে সিলেক্ট করলাম, এটা এদিকে সরবে, তো এদিক থেকে একটু ক্লিক করে দিলাম, দেখেন এখন এই লাইনটা কি হয়ে গেছে, এদিকে সরে আসছে, ঠিক আছে? আবার ইচ্ছা করলে আমি এটাকে এদিকে সরাতে পারি, ঠিক আছে? এই দুইটা তো বুঝি আমরা, চিহ্ন দ্বারা সে বোঝাচ্ছে যে কোন দিয়ে কোনটা যাবে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে এখন আপনারা দেখেন এই যেটা, এটা আমাদের তেমন ব্যবহার হয় না, এটা তো প্রতিটা লাইনের শেষে এই জিনিসটা ব্যবহার করে, মানে লাইন এন্ডিং একটা সিম্বল সে ব্যবহার করে, ঠিক আছে? এটা দ্বারা বোঝায় প্রতিটা লাইনে একটা একটা শেষ বোঝায় এটা, ঠিক আছে? এটা আমরা নরমালি ইউজ করি না। আচ্ছা, এটা আমরা সরাই দিই। এরপর হচ্ছে বর্ডার। আপনি বর্ডার তো বুঝি মানে লাইন, লাইন টানা। তো আমরা ইচ্ছা করলে যে কোনো লাইনে আমরা বর্ডারটা দিতে পারি, যেমন ধরেন এই অংশ লেখাটুকুর মধ্যে আমি বর্ডার দিতে যাচ্ছি, তাহলে এখানে দেখেন এই বর্ডারটা আছে, ঠিক আছে? এই অ্যারোতে যদি আমি ক্লিক করি, প্রথম হচ্ছে বটম বর্ডার, বটম মানে হচ্ছে কি নিচে, ঠিক আছে? বটম বলতে কি বোঝায়, নিচে। আমি যখন বটম বর্ডার দিলাম, এখন দেখেন এই লাইনটার নিচে একটা বর্ডার নিয়ে নিয়েছে, ঠিক আছে? আবার এটাকে আমি সিলেক্ট করি, কারণ এখন আমার শুধু বটম দরকার না, আমার শুধু এখন দরকার কি টপে, তাহলে আমি টপ বর্ডার দিলাম আর বটমটাকে সরাই দিই, ঠিক আছে? তাহলে দেখেন এখন শুধু কি টপে বর্ডারটা আছে। এরপর হচ্ছে ধরুন আপনার টপেরটা প্রয়োজন নেই, তাহলে আপনি টপটা আমি সরাই দিলাম, ঠিক আছে? এখন আমার প্রয়োজন কি লেফটে, তাহলে লেফটে, ঠিক আছে? শুধু এক সাইডে বর্ডার। এরপর হচ্ছে রাইটে বর্ডার, ঠিক আছে? আর আপনার কোনো বর্ডার না চাইলে নো বর্ডার, আর যদি আপনি পুরো সাইডে বর্ডার চাই, মানে অল বর্ডার হচ্ছে সব দিকে বর্ডার, ঠিক আছে? আর আউটসাইড বর্ডার মানে চারপাশে বর্ডার। তো এটা আমরা আরো ভালো বুঝবো টেবিল যখন আমরা করব, ঠিক আছে? একটা টেবিলে তো বর্ডার হয়, টেবিল করলে আমরা এটা আরো ভালোভাবে বুঝবো। তবে নরমালি অল বর্ডার বলতে আমরা চারপাশে বর্ডার, আর এখানে আমরা সিঙ্গেল সিঙ্গেল বর্ডার দিতে চাইলে দিতে পারি। তো একটু সুন্দর দেখানোর জন্য আমরা লেফট সাইডের বর্ডারটা দিতে পারি, ঠিক আছে? তাহলে জিনিসটা একটু সুন্দর দেখা যাবে। আর এটার আগে পরে আমরা একটু স্পেস বা স্পেস দেওয়াই আছে, ঠিক আছে? বর্ডারটা বুঝে আসছে? আচ্ছা, তো আমাদের এখানে কি গেল, ব্যাকগ্রাউন্ডের কালার গেল, এর হচ্ছে কি বর্ডার গেল। আচ্ছা, সেই বানানগুলো আমি একটু ঠিক করে নিই। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং, ঠিক আছে? তো এই অপশনটা আর কি A to Z, এটা আমরা ফাইলের সময় দেখছিলাম একবার। আচ্ছা, আমি এই লেখাগুলো কেটে দিচ্ছি। এবং এখানে আমি কিছু লেখা লিখছি, যেমন ধরেন A C। আচ্ছা, তো দেখেন এখানে আমি যে লেখাগুলো লিখলাম, এগুলা কি এলোমেলো আছে না? তো আমি চাচ্ছি এগুলাকে অ্যাসেন্ডিং অনুযায়ী সাজাতে, মানে শুরু থেকে A B C D, এটা হচ্ছে কি অ্যাসেন্ডিং, আর ডিসেন্ডিংটা হচ্ছে বিপরীত, মানে উল্টা দিক থেকে। যেমন X Y Z, তাহলে কি শেষটা কি Z, তাহলে Z Y মানে বিপরীত দিক থেকে শুরু হবে। তো এরকম যদি আমরা সাজাতে চাই, ধরেন এটাকে আমি পুরোটাকে A B C D সিরিয়াল অনুযায়ী সাজাচ্ছি, তাহলে এটাকে আমি সিলেক্ট করলাম এবং এখান থেকে ক্লিক করে এখানে দেখেন কি আছে অ্যাসেন্ডিং, ঠিক আছে? আমি অ্যাসেন্ডিং দিয়ে ওকে করে দিলাম। এখন দেখেন সে কিন্তু সিরিয়াল অনুযায়ী সাজাই দিয়েছে, A B C D F J L K Z, ঠিক আছে? তো এটাকে এখন আমি ডিসেন্ডিং মানে বিপরীত দিক থেকে সাজাতে চাইলে এখান থেকে আমি এই ডিসেন্ডিং করে দিলাম, ওকে করে দিলাম। তাহলে এখন দেখেন সে বিপরীত দিক থেকে টেনে নিচ্ছে, ঠিক আছে? তাহলে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিংটা বুঝে আসছে?
আচ্ছা, তো এই জিনিসগুলো দেখেন। আচ্ছা, এদিকে খেয়াল করেন। এদিকে এরপর আমরা যেটা দেখবো, আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট আমরা একটু দেখবো। ঠিক আছে, তো আনঅর্ডার লিস্ট বলতে আমরা যেটাকে বুঝাই সেটা হচ্ছে, ধরেন এখানে আমরা যেমন আমাদের কোর্সটার নাম হচ্ছে কি বেসিক কম্পিউটার অ্যান্ড অফিস অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো এর ভিতরে আমরা প্রথমে দেখি কি বেসিক কম্পিউটার। ঠিক আছে, তারপর আমরা দেখি এমএস অফিস। অফিসের ভিতরে আবার আমরা দেখি কি এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, হচ্ছে এমএস এক্স, তাই না? এরপর আবার আমরা টাইপিংটাও দেখি। আবার টাইপিং এর ভিতরে আমরা রাখি কি প্রথম হচ্ছে ইংলিশ, এরপর হচ্ছে কি বাংলা। ঠিক আছে, তো দেখেন এখন এই সবগুলো আমি যে লিখলাম এগুলো কি মনে হচ্ছে কোনোটার ভিতরে কোনোটা এরকম কিছু মনে হচ্ছে? না, এগুলো কোনো লিস্ট করা হয়নি, এগুলো এমনিতে রাখা হয়েছে। ঠিক আছে, কোনো লিস্ট করা হয়নি। এখন যদি আমি লিস্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই পুরোটাকে যদি আমরা কি করতে চাই সেম জিনিসটা যদি আমরা লিস্ট আকারে তৈরি করতে চাই তাহলে পুরো জিনিসটা আমরা কাটি বা এখানে থাকবে আমরা লিখতে
লিস্ট করতে চাচ্ছি, তাহলে এখানে দেখেন আমরা দুইভাবে লিস্ট করতে পারি। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে, এটাকে বলা হয় বুলেটস। আর এখানে হচ্ছে অর্ডার লিস্ট বা নাম্বারিং, ঠিক আছে। অর্ডার লিস্ট বলতে কি একটা নাম্বার অনুযায়ী নির্দিষ্ট থাকে, আর বুলেটস বা আনঅর্ডার লিস্ট বলতে এটাকে আমরা বুঝাচ্ছি কি মানে বিভিন্ন চিহ্ন দ্বারা, যেগুলো যেমন এখানে অনেকগুলো চিহ্ন আছে, এগুলো দ্বারা আমরা এটা কি করতে পারি, দিতে পারি। যেমন এটা দিতে পারি আমি, ঠিক আছে, এটা। এরপর আমি এখানে এভাবে দিতে পারি, ঠিক আছে। তো দেখেন আমরা প্রথমে আনঅর্ডার লিস্টটা কিভাবে সাজাই। তো আমাদের প্রথম হচ্ছে এটা, আমরা কি করব এখানে যে চিহ্নটা শুরুতে দিতে চাচ্ছি ওই চিহ্নটা আমরা এখান থেকে নিয়ে নিব, ঠিক আছে। কারণ আমি শুরুতে এই চিহ্নটা চাচ্ছি, তাহলে ঠিক আছে। এরপর যখন আমি এন্টার দিব, এন্টার দেওয়ার সাথে সাথে এখানে খেয়াল করেন চিহ্নটা আবার রিপিট হবে, ঠিক আছে। তো এটা এখন যদি আপনি এক ধাপ সামনে যাচ্ছেন মানে এটার ভিতরে, তার মানে কি এক ধাপ আপনাকে সামনে যেতে হবে না। এক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করবেন, বুঝেছে। যখন আপনি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করবেন দেখেন চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি কি রাখতে পারি, বেসিক কম্পিউটারটাকে রাখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি ট্যাব প্রেস করে সামনে নিয়ে আসলাম। এরপর বেসিক কম্পিউটারটাকে এলো, আচ্ছা। তো বেসিক কম্পিউটারের পরে এগুলো আমি কেটে দিচ্ছি সবগুলো, এগুলো যে খুব ঝামেলা করতেছে আমাদের বুঝতে। আচ্ছা, বেসিক কম্পিউটার, এরপর বেসিক কম্পিউটার থেকে এন্টার দিলাম, তাহলে নিচে চলে আসলো। এখন বেসিক কম্পিউটার পাশাপাশি আমরা আরেকটা জিনিস যেটা দেখি সেটা হচ্ছে কি এমএস অফিস, ঠিক আছে। এন্টার দিলাম, দেখেন আবার সেম চিহ্নটা আসছে, ঠিক আছে। এবার অফিসের ভিতরে ঢুকতে হবে আমরা, তাই না। তার মানে এবার ট্যাব দিতেছি, দেখেন এবার চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে না। এখন হচ্ছে কি এমএস ওয়ার্ড, ঠিক আছে। এরপর আবার এরপর হচ্ছে কি এমএস পাওয়ার পয়েন্ট, এরপর হচ্ছে কি এমএস এক্সেল, ঠিক আছে। এখন দেখেন এন্টার দিয়ে নিতে আসি। এখন প্রয়োজন আমার কি একদম পিছনে যাওয়া, ঠিক আছে। তাহলে এখন আমরা পিছনে যাওয়ার জন্য কি ইউজ করি, ব্যাকে যাওয়ার জন্য ব্যাক স্পেস না। কিন্তু এক্ষেত্রে এটা হবে না, এক্ষেত্রে আমরা এন্টার দিব, ঠিক আছে। একবার এন্টার সে নিচে নামছে, পরবার যখন আমরা এন্টার দিচ্ছি তখন সে একবার পিছনে গেল, ঠিক আছে। তো এখন আমরা আবার লিখতে পারি যে টাইপিং, এরপর এন্টার, আবার ট্যাব প্রেস করলে মানে ট্যাব এসে সামনে আসবে, ট্যাব প্রেস করলে একবার আসবে, আর এন্টার দিলে একবার পিছনে যাবে। টাইপিং এর ভিতরে আমরা রাখতে পারি কি ইংলিশ, আবার হচ্ছে কি বাংলা। এখন দেখেন এটা তাহলে এখন একটা লিস্টে দেখা যাচ্ছে না সুন্দর। এরপর ধরুন আমি এন্টার দিলাম, আবার এন্টার দিলাম, পিছনে গেল। এখানে এখন আমি আরেকটা কোড সিরিয়াল লিখতে পারি, ঠিক আছে। তো এন্টার দিলাম, এরপর এটার ভিতরে আমাদের যা যা আছে আমরা এগুলো লিখতে পারি। HTML আছে, ঠিক আছে, তারপর CSS আছে, এগুলো আর আমি লিখলাম না, ঠিক আছে, এগুলো নরমালি রাখলাম। তো এরকম ভাবে এখন দেখেন এটা একটা কি লিস্ট না আমার, তাহলে ইজিলি এখন আমরা কি করতে পারতেছি, একটা লিস্ট করতে পারতেছি। এবং এখানে আমরা বুঝতেছি কোনটার ভিতরে কোনটা আছে জিনিসটা বুঝতে পারতেছি। আর আমাদের কাছে কি দেখা যাচ্ছে, একটু সুন্দরও লাগতেছে, ঠিক আছে, বুঝেছে। এটা হচ্ছে কি করা মানে বুলেটস বা আনঅর্ডার লিস্ট ইউজ করে করা। সেম একই জিনিস আপনি নাম্বারিংও করতে পারেন। যেমন এখানে যে আমরা লিস্টগুলো করতেছি, যেমন এগুলো নাম্বার অনুযায়ী কাউন্ট হচ্ছে না। তো বারবার আমাদেরকে নাম্বারগুলো না লিখে, যেমন আমরা পরীক্ষা দেওয়া নাম্বার নামগুলো যদি আমি লিখি, বা আপনাদের কয়েকটা সাবজেক্টের নাম লিখি, যেমন ধরুন বাংলা, ঠিক আছে। তো এখন একটার পর যখন একটা আসবে আমাকে তো 1 2 বারবার দিতে হবে, ঠিক আছে, কাউন্ট করতে হবে। এটা না করে আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। দেখেন প্রথমে বাংলা এন্টার দিলাম, সে অটোমেটিক 2 নিয়ে নিছে, ঠিক আছে। ঠিক আছে, আবার এন্টার দিলাম, অটোমেটিক সে 3 নিয়ে নিছে, ঠিক আছে। তো এবার ম্যাথ, এরপর হচ্ছে কি আইসিটি, এভাবে সে অটোমেটিক নিচ্ছে, ঠিক আছে। এরপর যদি আমরা দেখি এখানে দেখেন আরো কিছু অপশন আছে, এগুলা প্রথমে থাকবে কি 1, এরপর যদি আমি ট্যাব প্রেস করি তাহলে চলে আসবে কি ছোট হাতের A, আবার ট্যাব প্রেস করলে রোমান সংখ্যার 1, ঠিক আছে, আবার 1। তো এখানে অনেকগুলো অপশন আছে। এগুলো সাধারণত আমরা ব্যবহার করি কিসের ক্ষেত্রে, আমাদের অবজেক্টিভের ক্ষেত্রে। আমরা এমসিকিউ দেখি না, প্রথমে একটা থাকে, এরপর আবার দেখি এক দিয়ে দিচ্ছে, আবার 4টা অপশন থাকে, ঠিক আছে। তো এইগুলো তৈরিতে আমরা এই লিস্টগুলো ইজিলি ব্যবহার করতে পারি, বুঝেছে। তো এটা হচ্ছে আমাদের লিস্ট, অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট আমরা বুঝছি, অর্ডার লিস্টে যেগুলো কি থাকবে, নাম্বার থাকবে, যেমন হচ্ছে এগুলা, এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের উপরে এগুলো হচ্ছে আমাদের কি আনঅর্ডার লিস্ট বা বুলেটস, আর নিচে এগুলো হচ্ছে কি অর্ডার লিস্ট সিরিয়াল অনুযায়ী, ক্লিয়ার। আর এর পাশাপাশি আমরা এই জিনিসটা আমরা একটু প্র্যাকটিস করি, আমরা তৈরি করি। আর এর পরবর্তী যে আমাদের গ্রুপটা, সেটা হচ্ছে কি গ্রুপ দেখাচ্ছে এখানে স্টাইল গ্রুপ। স্টাইল গ্রুপটা আপাতত আমরা স্কিপ করতেছি, এটা আমরা সামনে যখন ডিজাইন দেখবো তখন এই গ্রুপটা আমরা দেখবো,
ঠিক আছে, কারণ ডিজাইনে এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে, কারণ ডিটেলস আছে। তো এই কারণে আমরা আপাতত স্কিপ করে আমরা ডিজাইনের সময় এই জিনিসটা দেখবো। আপাতত আমরা এডিটিং যেটা আছে এটা দেখি। ঠিক আছে, তো এডিটিং এর ভিতর প্রথমে আছে কি ফাইন্ড। ঠিক আছে, তো ফাইন্ড এর একটা শর্টকাট আছে, কন্ট্রোল প্লাস এ। ঠিক আছে, এরপর হচ্ছে রিপ্লেস। ঠিক আছে, রিপ্লেস এর একটা শর্টকাট আছে, কন্ট্রোল প্লাস এইচ। ঠিক আছে, আর শেষে হচ্ছে সিলেক্ট। সিলেক্টটা তো আমরা জানি, তো আমি একটু এটা একটু ছোট করি। আচ্ছা, এখন দেখেন ফাইন্ড বলতে কি বুঝাচ্ছি। ফাইন্ড এর বাংলা অর্থ কি? খোঁজা, তাই না? তো আমি এখানে ধরেন এখানে অনেক কিছু লিখছি, এটার ভিতরে যদি আপনি কোনো ওয়ার্ডকে খুঁজতে চান, যেমন আমি টেক্সট ওয়ার্ডটাকে খুঁজতে চাচ্ছি, তাহলে আমি এখানে টেক্সটটা লিখে দিলাম। এখন দেখেন কোন কোন জায়গায় টেক্সট আছে সেখানে হাইলাইট করে দিচ্ছে এবং এখানেও বলে দিচ্ছে। আমি ক্লিক করলে সে আমাকে ওখানে মার্ক করে দেখাচ্ছে যে কোন কোন জায়গায় টেক্সটটা আছে। বুঝেছে? এটা হচ্ছে আমার কি করা, খুঁজে বের করা। যেমন আবার আমি এখান থেকে ধরেন কিছু নমুনা টেক্সট নিয়ে নিই, আমি সবার নিচে আসি। এখানে কিছু ওয়ার্ডের মধ্যে আপনি র্যান্ডমলি কিছু টেক্সট নিতে চাইলে আপনি এখানে র্যান্ড ইকুয়াল র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যদি এন্টার দেন, তাহলে সে মানে আপনাকে র্যান্ডমলি কিছু টেক্সট দিয়ে দেবে। ঠিক আছে, তো এখান থেকে ধরেন আমি উইথ শব্দটা খুঁজতে চাচ্ছি। কি শব্দটা? উইথ। আমি প্রথম থেকে আবার খুঁজি, তাহলে এখানে আমাকে যাইতে হবে কোথায়? ফাইন্ড অথবা কন্ট্রোল এফ। ঠিক আছে, আমি যদি কন্ট্রোল এফ দিই তাহলে কিন্তু এই সেমটা আসতেছে। তো আমার খুঁজতে হবে উইথ ওয়ার্ডটা, তাহলে আমি উইথ লিখে সার্চ করলাম। এখন দেখেন এক জায়গায় সে উইথ পাইছি, এটা আমাকে সে বলে দিচ্ছে। ঠিক আছে, এরপর ধরুন আমি উইথ এর জায়গায় এখন খুঁজতেছি কোনটা? ইউ শব্দটা। তাহলে এখন কোন কোন জায়গায় ইউ আছে সে আমাকে এটা বলে দিবে। ঠিক আছে, কতবার আছে দেখেন 25 বার ইউ আছে। ঠিক আছে, কোন কোন জায়গায় আছে সে কিন্তু আমাকে এখানে বললে, মানে এখানে ক্লিক করলে সে আমাকে দেখাই দিতেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি খুঁজে বের করা। মানে কোনো জায়গায় আমরা অনেক সময় একটা বই লেখা করে মনে মানে দিতে থাকি না যে আমার এই ওয়ার্ডটা ভুল হয়েছে কিনা ঠিক হয়েছে, তখন আমরা এভাবে ফাইন্ড করে চেক করে নিতে পারি। ঠিক আছে, আর যদি ধরেন আপনার এখানে সকল জায়গায়, এখানে যত জায়গায় ইউ ছিল, 25 জায়গায় ইউ ছিল না, কারণ এই 25 জায়গায় আপনার ইউ জায়গায় ভুলে হবে কি, ইউ হবে না, হবে ধরেন আই হবে। ঠিক আছে, বা হি হবে। এখন কি করবেন আপনি? আপনি কি একটা একটা করে খুঁজবেন? হ্যাঁ, কারণ 100টা ফেজ হইলে এখন একটা একটা করে খোঁজা কি কষ্টকর না? ঝামেলা। তখন আমরা কোথায় যাব? রিপ্লেসে চলে যাব। ঠিক আছে, আর রিপ্লেস শর্টকাট হচ্ছে কন্ট্রোল এইচ, এ রিপ্লেস। তাহলে প্রথম হচ্ছে ফাইন্ড ওয়ার্ড, মানে কি খুঁজতে চাচ্ছি আমরা। যেমন আমরা খুঁজতে চাচ্ছি কোনটা? ইউ শব্দটাকে। ঠিক আছে, এরপর হচ্ছে রিপ্লেস, মানে ইউ জায়গায় রিপ্লেস করে কি হবে বলে দিলাম, হি। ঠিক আছে, ইউ জায়গায় রিপ্লেস হয়ে কি হবে? হি। তো আপনি যদি এখানে রিপ্লেস ক্লিক করেন তাহলে সে একবার একটা একটা করে রিপ্লেস করবে। আর যদি আপনি চান না যে সবগুলোকে একসাথে রিপ্লেস করে নেন, তাহলে রিপ্লেস অল। আমি রিপ্লেস অল দিলাম, দেখেন সবই সেই 25টা অল ডান। উই মেড 25টা, মানে 25টাই কি করে নিছে সে রিপ্লেস করে নিছে। এখন যদি এটা বোঝার জন্য আমরা একটু কাজ করি, আমরা ফাইন্ড করি যে ইউ শব্দটা, দেখেন ইউ আর কোথাও নাই। ঠিক আছে, কারণ সব জায়গায় ইউটাকে সে কি করে দিছে? ই করে দিছে। ঠিক আছে, দেখেন এখন যত জায়গায় ই আছে সবগুলা দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে ফাইন্ড এবং রিপ্লেসটা বুঝে আসছে তো। আর সিলেক্ট যেটা এখান থেকে সে সিলেক্ট অল শর্টকাট আমরা জানি, বা সিলেক্ট অবজেক্ট, এগুলো আমরা এখান থেকে দরকার নাই, কারণ আমরা নরমালি কার্সর ইউজ করে করে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, আর আরেকটা মজার বিষয় হচ্ছে ধরুন আপনি সিলেক্ট করবেন, ধরুন আমি এই লাইনটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এখন এখান থেকে আমি এ পর্যন্ত সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে কার্সর দিয়ে লেফট বাটন চেপে ধরে আনা অনেক সময় আমাদের ঝামেলা হয়। ঠিক আছে, তো এটা থেকে বাঁচার জন্য আমরা কি করব, যেখানে সিলেক্ট করব শুরুতেই কার্সর রাখবো, এরপর কিবোর্ড থেকে শিফট চেপে ধরে, ঠিক আছে, শেষ যেখানে সিলেক্ট করতে ওখানে একটা ক্লিক করে দিব, পুরোটা সিলেক্ট। ঠিক আছে, তাহলে সিলেক্ট ইজিটা হয়ে যাবে না আমাদের, শর্টকাটের মাধ্যমে সিলেক্ট করতে পারবো না এখন আমরা। আচ্ছা, তো আজকের ক্লাসটা এতটুকুই। আপনারা এখন এডিটিং আর এই জিনিসটা একটু দেখেন, প্যারাগ্রাফ বিশেষ করে লিস্টটা তৈরি করেন। এই আমরা যে লিস্টটা করছি এই লিস্টটা তৈরি করেন তো সবাই, এই থেকে এই পর্যন্ত। ঠিক আছে, আমি ক্লাসটা সেট করে দিতেছি আজকে এতটুকু। আর আপনাদেরকে যেটা করতে হবে, আমি একটু 1 মিনিট। আচ্ছা, তো এই পায়ের কাজটা করতে পারবেন না, মানে পায়ে চারপাশে যে বর্ডারটা এটা তো পারবেন না। ঠিক আছে, এটা বাদ দিলাম আমরা। ঠিক আছে, এটা এখন আমরা দেখি নাই হিসাবে এটা বাদ। কিন্তু এই এমএস ওয়ার্ড এমটাকে বড় করা, ঠিক আছে, লেখা কালার করা, এটা লেখা, এরপর সেটাকে মাঝখানে আনা, এরপর হচ্ছে টুটাকে নিচে নামানো, টুটাকে উপরে উঠানো, লেখা কাটা, সবগুলা বড় হাতে লেখা ফন্ট চেঞ্জ করা, এখানে আবার লিস্ট
ক্লিক করা, ইমেজটা আমরা অ্যাড করা দেখে নাই, বক্সটা এটা তো পারবেন, এটা হচ্ছে বর্ডার দিয়ে আমরা দেখছি, ঠিক আছে, এই পর্যন্ত, ঠিক আছে। আবার কোর্সের টেবিলটা আমরা দেখে নিই, এতটুকু পারবেন না বা এটা বাদ দিলাম আমরা, ঠিক আছে। তো নর্মালি কাজটা তো পারবেন, হ্যাঁ। তো এখন ভালোভাবে প্র্যাকটিস করেন, নেক্সট ক্লাসে আমরা এটা করতে দিব সবাইকে।